হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসে বলেছিলাম যে নাইট্রোজেনের যে সমস্ত যৌগগুলো আছে তারা প্রায় সব রকমের জারণ স্তরে প্রদর্শন করে। তাহলে তার উদাহরণস্বরূপ দেখতে পারো, ধরো NH3। তাহলে NH3 ক্ষেত্রে হাইড্রোজেনের যোজ্যতা কত হয়? +1। তাহলে নাইট্রোজেন কত হবে? -3। ধরো N2H4, তাহলে হাইড্রোজেনের হয় +1, তাহলে দুটো নাইট্রোজেনের কত হবে? -4। তাহলে একটা নাইট্রোজেনের -2। এরকম NH4OH এর হয় -1, N2 এর হয় 0, N2O এর হবে +1, NO হবে +2, N2O3 +3, NO2 +4, N2O5 +5। তাহলে যেরকম জারণ স্তর বের করতে হয় সেই নিয়মেই প্রতিটা জারণ স্তর বের করানো যাবে। এগুলো রেডক্সে শিখেছিলে। যেরকম ধরো NO, তাহলে অক্সিজেনের কত হয়? -2, তাহলে নাইট্রোজেন কত হবে? +2। তাহলে এইভাবে করতে পারো যে নাইট্রোজেনের X, তাহলে অক্সিজেনের -2, তাহলে ওভারঅল কত? 0, কারণ NOর বাইরে কোনো চার্জ নেই, তাহলে X এর মান কত হবে? +2। তাহলে এইভাবে তুমি জারণ স্তরগুলো বের করতে পারো। হয়েছে? আচ্ছা, এরপরে সর্বাধিক সমযোজ্যতা। সর্বাধিক সমযোজ্যতা মানে কোনো একটা পরমাণু সর্বাধিক যতগুলো বন্ড করতে পারবে, সমযোজী বন্ধন করতে পারবে, সেটাই তার সর্বাধিক সমযোজ্যতা। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা হয় 4, কারণ নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তার জন্য 4টার বেশি বন্ধন করতে পারবে না। তাহলে কী হবে? 4টা বন্ধন করতে পারবে ম্যাক্সিমাম। ধরো না NH3 আছে, তাহলে ওই 3টে বন্ধন করে আছে অলরেডি, একটা লোন পেয়ার থাকে, যদি কাউকেও লোন পেয়ারটা দিয়ে দেয় তার জন্য আরও একটা এক্সট্রা বন্ধন, মানে 4টা। এর বেশি কিন্তু করতে পারবে না, কারণ নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি না থাকে, ওকে কেউ ইলেকট্রন দিলেও ও তো নিতে পারবে না, তাহলে এক্সট্রা বন্ড করতেও পারবে না। তার জন্য নাইট্রোজেন সর্বাধিক 4টা সমযোজ্যতা প্রদর্শন করে। তাহলে এর উদাহরণ কি? NH4+, দেখো নাইট্রোজেন 4টা বন্ড করেছে। NR4+, তাহলে নাইট্রোজেন 4টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে 4টা বন্ডের মাধ্যমে, তার এখানে সর্বাধিক সমযোজ্যতা 4। আচ্ছা, এরপর ফসফরাস আর যে অন্য মৌলগুলো আছে তারা সর্বাধিক 5 বা 6 সমযোজ্যতা দেখাতে পারবে। সর্বাধিক কীভাবে? ধরো PCl5, তাহলে ফসফরাস 5টা বন্ড করেছে। এরপরে ফসফরাসেরও তো ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের মতনই, কারণ NH2NP3। তাহলে ফসফরাসের কী আছে? ভ্যাকেন্ট ডি। তাহলে যখন বাইরে থেকে কেউ আসবে ওই ভ্যাকেন্ট ডিতে ইলেকট্রন রাখতে পারবে, তার জন্য দুটো এক্সট্রা ইলেকট্রন ওই ভ্যাকেন্ট ডিতে ইলেকট্রন রেখে 5টা বন্ড কিন্তু করতে পারবে। হয়েছে? এরপরে আচ্ছা, যদি এই কেসটা একটু বুঝতে যাও, একটু বলে দিই। দেখো, ধরো নাইট্রোজেন আছে, তাহলে এর কনফিগারেশন কী হয়? 1s2 2s2 2p3। তাহলে এখানে S আর P আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে 3টে। তাহলে 3টের বেশি বন্ড করতে পারবে না। এখানে ধরো 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করলো, আর একটা H+ এসছে, ওটাকে ওই দুটো ইলেকট্রন দান করতে পারবে। তাহলে 3টে নিউট্রাল অবস্থায় বন্ড করছিল, যখন H+ এলো আবার ইলেকট্রন দান করার ফলে 4টে বন্ড ম্যাক্সিমাম করতে পারলো। এরপরে যখন তুমি ফসফরাস দেখবে তখন কনফিগারেশন কী হয়? 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এসে আছে দুটো ইলেকট্রন, পিএ আছে 3টে ইলেকট্রন, আবার ডিটার উপরে আছে ফাঁকা। হয়েছে? তাহলে এই 3টে সিঙ্গেল ইলেকট্রন দিয়েও 3টে বন্ড করতে পারবে। তাহলে এইভাবে PCl3 গঠন হয়। কিন্তু এই ভ্যাকেন্ট ডি থাকার জন্য কি করবে? এই যে এসের দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানে জাম্প করতে পারবে। তাহলে যদি জাম্প করে যায়, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে 3টে, আর এখানে একটা জাম্প করে গেছে। তাহলে দেখো 5টা তুমি সিঙ্গেল ইলেকট্রন পেয়ে গেছো। এইভাবে 5টা কিন্তু বন্ড করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই যে PCl5 বললাম, তাহলে 5টা সমযোজ্যতা প্রদর্শন করলো। AsF5, এখানেও 5টা। PF6-, তাহলে এখানে কটা হচ্ছে? 6টা। তাহলে PF6- মানে কি? ওখানে PF5 ছিল, F- এক্সট্রা ইলেকট্রন নিয়ে এসছে, এখানে দেখো ডিগুলো ফাঁকা পড়ে আছে, তাহলে এখানে দুটো এক্সট্রা ইলেকট্রন রাখতেই পারে। তাহলে এইভাবে ওই PF6- গঠন হয়, যার জন্য ফসফরাসটা সর্বাধিক সমযোজ্যতা 6 দেখাতে পারছে। এরপর ধরো SbF6-, এটাও সেম কেস।
তাই না? তাহলে এইভাবে এরা 5 বা 6 সর্বাধিক সমযোজ্যতা প্রদর্শন করতে পারে। এরপরে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া মানে কি? যেখানে কোনো একটা যৌগে একটা নির্দিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ স্তরটা একবার বাড়বে আর একবার কমবে। ধরো 3HNO2 আছে, এটার নাম নাইট্রাস অ্যাসিড। তাহলে এখান থেকে যদি HNO3 তার সাথে নাইট্রিক অক্সাইড আর H2O উৎপন্ন হয়, তাহলে কি হবে? ওই যে HNO2, ওখানে নাইট্রোজেনের জারণ স্তর কত? HNO2-তে +3, HNO3-তে +5, NO-তে +2। তাহলে +3 থেকে +5-এ যাওয়া মানে কি? বাড়লো। +3 থেকে +2-তে যাওয়া মানে কি? কমলো। তাহলে একবার জারণ স্তরটা বাড়ছে, একবার জারণ স্তরটা কমছে। তাহলে এইভাবে এই সমস্ত যৌগগুলা অসমঞ্জস বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ক্লিয়ার? এরপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এবং হাইড্রাইড গঠন। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এবং হাইড্রাইড গঠন। তাহলে এখানে যে মৌলগুলো আছে সাধারণত 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে কি উৎপন্ন করবে? NH3, PH3, ASH3, SbH3 আর BiH3। তাহলে এইগুলোর নামগুলো দেখবে লেখা আছে, ওগুলো আর লেখাচ্ছি না। তাহলে এদের প্রপার্টি বা ধর্ম কি হয়? তাহলে ফার্স্ট ধর্ম হচ্ছে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হয়েছে। তাহলে এখানে দুটো জিনিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স আর একটা হাইড্রোজেন বন্ডিং। এই দুটো জিনিস কনসিডার করতে হবে, এগুলো হচ্ছে কি পয়েন্ট। তাহলে আমরা কি জানি যে আকার যত বড় হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি হবে। আর হাইড্রোজেন বন্ডিং কোন ক্ষেত্রে দেখা যাবে? যখন হাইড্রোজেনটা ছোট আকারের আর বেশি তড়িণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকবে তখনই দেখা যাবে। তাহলে এখানে NH3-তে তুমি হাইড্রোজেন বন্ডিং দেখতে পাবে আর বাকিগুলোতে হাইড্রোজেন বন্ডিং দেখতে পাবে না। তাহলে এইগুলোর ক্ষেত্রে কোনটা বেশি ডমিনেন্ট? ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে এই দুটোর কথা কনসিডার করে যদি তুমি বয়লিং পয়েন্টের ট্রেনটা দেখো যে কার বেশি কার কম, তখন কি দেখা যায় যে এই BiH3 এর আকার সবচেয়ে বড়, তার জন্য ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি, এই জন্য এর বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হয়। এরপরে ASH3, তারপরে কি আসে? NH3। বুঝলে? তাহলে NH3টা সবচেয়ে কম আসার কথা, কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এর বয়লিং পয়েন্টটা ওই ASH3 আর PH3-র চেয়ে বেশি হয়। ক্লিয়ার? তাহলে NH3টা এই শেষে হওয়ার কথা ছিল আর কি, কিন্তু ওটা মাঝে কেন ঢুকে যাচ্ছে? কারণ ওখানে হাইড্রোজেন বন্ডিং দেখা যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং আর ভ্যান ডার ওয়ালসের কম্বাইন ইফেক্টার ফলে ও NH3টার বয়লিং পয়েন্ট ওই মাঝ বরাবর চলে যাচ্ছে। সেকেন্ড, মেল্টিং পয়েন্ট হয়েছে। মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কের ক্ষেত্রে কি দেখা যায়? তাহলে এখানেও সেম কেস, ওই ভ্যান ডার ওয়ালস দেখতে হবে আর হাইড্রোজেন বন্ডিংটা দেখতে হবে। ক্লিয়ার? তাহলে ওই যে NH3 আছে ওখানে তুমি কি দেখতে পাবে? হাইড্রোজেন বন্ডিং, কিন্তু বাকিগুলোতে তো হাইড্রোজেন বন্ডিং হবে না। তাহলে ওইগুলোর ক্ষেত্রে তুমি কি কনসিডার করবে? ভ্যান ডার ওয়ালসটাই, তাই না? তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ওই NH3 অণুগুলো কি একদম কাছে কাছে থাকবে। তাহলে কাছে কাছে থাকার জন্য ওটাকে মেল করার জন্য বেশি পরিমাণে তাপ দিতে হবে। এই জন্য NH3-র মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হয়। তারপরে যেগুলো ছিল এখানে BiH3টা কনসিডার করা হয় না, ঠিক আছে, কারণ ওটা একদম সলিড স্টেটে থাকেই না। তার জন্য শুধুমাত্র BiH3 বাদ দিয়ে যেগুলো আছে ওই NH3, PH3, ASH3, আচ্ছা ASটা দুবার লেখা হয়ে গেছে না, এটা SB হবে, SB। তাই NH3 সবচেয়ে বেশি, তারপরে কি হবে? SbH3,
তারপরে ASH3, তারপরে PH3। ক্লিয়ার? তাহলে NH3টা থাকার কথা ছিল এখানে সবচেয়ে কম, কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কী হচ্ছে, এর অণুগুলো একদম কাছাকাছি থাকছে, ওই জন্য মেল্টিং পয়েন্টটাও সবচেয়ে বেশি হচ্ছে। ক্লিয়ার? এরপরে বন্ধন দৈর্ঘ্য 3 নাম্বার, বন্ধন দৈর্ঘ্য। তাহলে বন্ধন দৈর্ঘ্য কী হবে? তার নাইট্রোজেন তার আকার সবচেয়ে ছোট, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। তাহলে আকার যদি ছোট হয়, হাইড্রোজেনের আকার তো ফিক্স, তাহলে যার আকার যত ছোট হবে তার বন্ড তত ছোট হবে। তাহলে এই BiH3 বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, তারপরে SbH3, তারপরে ASH3, তারপরে PH3, তারপরে NH3। কারণ নাইট্রোজেনটা তো ফিক্স, হাইড্রোজেনটা ফিক্স, তো এটা ধরো নাইট্রোজেন, এটা ধরো ফসফরাস, হাইড্রোজেন ফিক্স, এটা ধরো আর্সেনিক, এটা ধরো অ্যান্টিমনি, এটা ধরো বিসমাথ। তাহলে দেখো কার বন্ড লেন্থটা সবচেয়ে বেশি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেনটা ফিক্স, তোমার ওই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের মধ্যে যার সাইজটা যত বড় হবে তার বন্ধন দৈর্ঘ্যটাও তত বেশি হবে, অবভিয়াসলি। ক্লিয়ার? ওকে, এরপরে বন্ধন কোণ। 4 নাম্বার, বন্ধন কোণ। তাহলে নাইট্রোজেনের স্ট্রাকচার ধরো এটা, NH3 স্ট্রাকচার, PH3 স্ট্রাকচার হচ্ছে এটা, ASH3 স্ট্রাকচার ধরো এটা, তিনটেই করছি। তাহলে এখানে সবগুলোতে লোন পেয়ার থাকে। এবারে বন্ধন কোণ বলতে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, বা হাইড্রোজেন, ফসফরাস, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর্সেনিক, হাইড্রোজেন, এই কোণটার কথা বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে কোন ক্ষেত্রে বন্ধন কোণটা সবচেয়ে বেশি হবে? তাহলে নাইট্রোজেনের আকার সবচেয়ে ছোট, তড়িৎাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে এই যে নাইট্রোজেন, হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, এইগুলো হাইড্রোজেনের দিকে থেকে নাইট্রোজেনের দিকে সরে থাকবে। তাহলে যদি ইলেকট্রনগুলো ওই নাইট্রোজেনের সরে থাকে, তাহলে ওদের মধ্যে রিপালশনটা বেশি হবে। রিপালশন যদি বেশি হয়, বন্ধনগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তার জন্য এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হবে। ধরো ASH3, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো ধরো ওই মাঝ বরাবর বা একটু দূরেই সরে আছে, তাহলে এখানে যে রিপালশনটা এটা কী হবে? কম। আর এখানে রিপালশনটা সবচেয়ে বেশি। তাহলে রিপালশন যত বেশি হবে, ইলেকট্রনের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা তত বেশি হবে। আর এখানে ইলেকট্রনের মধ্যে রিপালশনটা কম, তাহলে বন্ধনটা বেশি ফাঁকা হবে না, তার জন্য বন্ড অ্যাঙ্গেলটা কম হবে। তাহলে NH3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হয়, তারপরে PH3, তারপরে ASH3, তারপরে SbH3, তারপরে BiH3। হয়েছে? এরপরে ক্ষারকীয় ধর্ম। হয়েছে? তাহলে ক্ষারকীয় ধর্মটা কীভাবে দেখাবে? ধরো NH3, PH3, ASH3, SbH3 আর BiH3 আছে। তাহলে এখানে নাইট্রোজেনও লোন পেয়ার আছে, ফসফরাসও আছে, আর্সেনিকও আছে, অ্যান্টিমনিও আছে, বিসমাথে আছে। তাহলে কোন ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটিটা যত বেশি, সেই ক্ষেত্রে ক্ষারকীয় ধর্মটাও বেশি হবে। ক্লিয়ার? তাহলে এখানে নাইট্রোজেন আছে, তার আকারটা ছোট, তাহলে সবগুলোতেই দুটো করে ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেনের আকার ছোট হওয়ার জন্য এখানে ইলেকট্রন ডেনসিটিটা বেশি হবে, তাই না? তাহলে ইলেকট্রন এর সংখ্যা বাই সাইজ, এটাই তোমার ডেনসিটি, তো ইলেকট্রনের ডেনসিটি। তাহলে সাইজটা যত ছোট হবে তার ডেনসিটি তত বেশি হবে। তাহলে এনের সাইজ ছোট হওয়ার জন্য ওর মাথায় ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি। তাহলে ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়, তার ক্ষারকীয়তাটা বেশি হবে লুইসের তত্ত্ব অনুসারে। তাহলে এই NH3 সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার? নেক্সট, তাপীয় স্থায়িত্ব। হয়েছে? তাহলে ধরো NH3 আছে, PH3 আছে,
ASH3 আছে, ওই হাইড্রাইডগুলো সবগুলোই আছে আর কি। তাহলে একটু আগে কি দেখলাম যে বন্ড লেন্থ NH3 ক্ষেত্রে সবচেয়ে কম হয়, কারণ নাইট্রোজেনের আকার ছোট। তাহলে বন্ড লেন্থটা যত কম হবে ওই বন্ডটাকে ভাঙতে তত বেশি শক্তি লাগবে, তাহলে তার তাপীয় স্থায়িত্ব কী হবে, তত বেশি হবে। আর BiH3 ক্ষেত্রে বন্ড লেন্থ সবচেয়ে বেশি, তাহলে বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে, তার জন্য তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। নেক্সট, বিজারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা মানে কি, হাইড্রাইডগুলোর মধ্যে যে হাইড্রোজেন ইজিলি ডোনেট করতে পারবে তার বিজারণ ক্ষমতা তত বেশি। তাহলে এই BiH3 ক্ষেত্রে ওর বন্ড লেন্থটা সবচেয়ে বেশি, তাহলে বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে, বন্ড ইজিলি ব্রেক করে গেলে হাইড্রোজেন ইজিলি পেয়ে যাবে, তাহলে ওর বিজারণ ক্ষমতাটা বেশি হয়ে যাবে। তাহলে ওই BiH3 সবচেয়ে বেশি হবে, তাই তো। তাহলে BiH3 গ্রেটার দেন SbH3 গ্রেটার দেন ASH3 গ্রেটার দেন PH3 গ্রেটার দেন NH3 হলো। নেক্সট, দ্রাব্যতা। তাহলে এই যে হাইড্রাইডগুলো আছে, NH3 কি বললাম, হাইড্রোজেন বন্ডিং করে। তাহলে হাইড্রোজেন বন্ডিং করার জন্য NH3টা কী হবে, জলে দ্রাব্য হবে। হয়েছে। এই যে PH3টা একদম অল্প পরিমাণে দ্রাব্য, অল্প পরিমাণে দ্রাব্য একদম। কেন? কারণ এই মলিকুলটা পোলার বা ধ্রুবীয়, আর জলটাও ধ্রুবীয় হয়। তাহলে এখানে ফসফরাসের সাথে 3টে ধরো হাইড্রোজেন আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির একটু ডিফারেন্স থাকার জন্য এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তুমি ক্রিয়েট করাতে পারো। একদম অল্প পরিমাণে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য থাকে আর কি। তাহলে যেহেতু এটা পোলার, তার জন্য জলের মধ্যে অল্প পরিমাণে দ্রাব্য হয়। এরপরে বাকি যেগুলো আছে ASH3 SbH3 BiH3 এগুলো কী হয়, অদ্রাব্য, কারণ এদের পোলারিটি একদম কম, তাহলে জলে এরা দ্রবীভূত হতে পারে না। ক্লিয়ার? ওকে। এরপরে এদের যে আচ্ছা হাইড্রাইড গঠনের বিক্রিয়াগুলো কি দেয়নি? আছে আছে, ঠিক আছে। এরপরে এই যে হাইড্রাইড গঠনের বিক্রিয়া, সেগুলো একটু দেখব কীভাবে হাইড্রাইডটা গঠন হয়। হয়েছে। তাহলে ধরো তুমি নিলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2, তাহলে নাইট্রোজেন -3 হয়, ম্যাগনেসিয়াম +2 হয়। দেখো Mg3N2 তোমার গঠন করতে হবে, Mgn হবে না। Mgn তুমি করতে পারো না, কারণ নাইট্রোজেন হয় -3 ম্যাগনেসিয়াম +2, তাহলে Mgn কী করে হবে? তাহলে Mg3N2 যদি করো, তাহলে ম্যাগনেসিয়াম +2 করলে ওভারঅল +6, আর N2 -3, তার জন্য ওভারঅল -6। তাহলে এখানে যখনই তুমি জল দেবে, তাহলে ম্যাগনেসিয়াম থাকার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর নাইট্রোজেন হাইড্রোজেন থাকার জন্য NH3 হলো। তাহলে এখানে তুমি NH3 পেয়ে গেলে, মানে নাইট্রোজেনের হাইড্রাইড পেয়ে গেলে। এরপর ধরো ক্যালসিয়াম ফসফাইড, তাহলে ক্যালসিয়াম 2+ ফসফরাস -3, তাহলে ক্যালসিয়াম 2+ থাকার জন্য 3টে ক্যালসিয়াম আছে, ওভারঅল +6, ফসফরাস 2 চার্জ কত -3, তাহলে ওভারঅল -6। তাহলে এটাও জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর PH3 উৎপন্ন করবে। এই যে ফসফরাস হাইড্রোজেনে PH3 ব্যালেন্সিং করে নেবে, ঠিক আছে। ধরো Zn3AS2 জিঙ্ক আর্সেনাইড, এটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেম টাইপের রিয়াকশান, তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে? এখানে তো আর জল নেই যে হাইড্রোক্সাইড করবে, তাহলে ZnCl2 করে দাও। ওখানে H+ OH- থাকার জন্য তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করছিলে, এখানে কি আছে H+Cl-, তাহলে তুমি জিঙ্ক ক্লোরাইড করে দাও। আর কি পড়ে আছে? AS2, তাই তো, তাহলে ASH3। তাহলে এইভাবে বিভিন্ন হাইড্রাইড গঠন করা যায়। ক্লিয়ার? এরপরে অক্সাইড, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া এবং অক্সাইড গঠন হয়েছে। তাহলে এই যে গ্রুপ 15 মৌলগুলো আছে,
ওগুলো হাইড্রাইডের মতো বিভিন্ন রকম অক্সাইড গঠন করবে। তাহলে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো মোটামুটি ফেমাস, N2O, NO, N2O3, N2O4, N2O5 এগুলো। তাহলে N2O তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? +1, এটা +2, +3, +4, +5 হয়েছে। আচ্ছা, ফসফরাসের যে অক্সাইডগুলো পাওয়া যায় P4O6, P4O8, P4O10 এইগুলো। তাহলে P4O6-এ ফসফরাস কততে আছে? +3-তে, এটা +4-এ আছে, এটা +5-এ আছে, হয়েছে। আচ্ছা, আর কি পড়ে আছে? আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলো দু ধরনের অক্সাইড গঠন করে। একটা হচ্ছে +3 অক্সিডেশন স্টেটওয়ালা, আর একটা হচ্ছে +5 অক্সিডেশন স্টেটওয়ালা। তাহলে +3 অক্সিডেশন স্টেটওয়ালা অক্সাইড কী হবে? ধরো Z4O6, যেখানে জেডটা হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, +5ওয়ালা Z2O10, যেখানে জেডটা হচ্ছে তোমার আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এইভাবে বিভিন্ন রকম অক্সাইডেরা গঠন করে। এবার কী অক্সাইড গঠন করে এগুলো পরীক্ষায় কোশ্চেন আসার চান্স খুবই কম, বাট বিভিন্ন অক্সাইডের অক্সিডেশন স্টেট এগুলো একটু জেনে রাখা ভালো। তাহলে এই তিনটে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এরা শুধুমাত্র +3 আর +5 অক্সিডেশন স্টেটওয়ালা অক্সাইড গঠন করে। আর নাইট্রোজেন, ফসফরাসের মধ্যে নাইট্রোজেন দেখো +1 থেকে +5 সবগুলোই করে, আর ফসফরাসটা +3, +4, +5 হয়েছে। এরপরে এই যে অক্সাইডগুলো, এদের অ্যাসিডিটির ক্রম, বিভিন্ন ক্রম কি হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা কি জানি যে বাম দিক থেকে তুমি যদি ডান দিকে যাও তাহলে অ্যাসিডিটিটা বাড়ে, ক্লিয়ার। আর যদি ওপর থেকে নিচের দিকে যাও অ্যাসিডিটিটা কমে, হয়েছে। তাহলে ধরো N2O3, P4O10, S4O6, SB4O6, BiO3, সাপোজ এগুলো আছে, হয়েছে। তাহলে এদের অ্যাসিডিটি কাজ সবচেয়ে বেশি হবে? Bi2O3। তাহলে দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে তুমি উপর থেকে নিচে যাচ্ছ নিশ্চয়ই, তাহলে অ্যাসিডিটি কী হবে? কমবে। তাহলে N2O3 সবচেয়ে বেশি, তারপরে P4O10, তারপরে S4O6, তারপরে SB4O6, তারপরে Bi2O3। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে অ্যাসিডিটি কমছে। এরপর ধরো N2O, NO, N2O3, N2O4, N2O5 এগুলো আছে। তাহলে এখানে নাইট্রোজেন অক্সিডেশন স্টেট কত? +1, +2, +3, +4, +5। তাহলে এখানে অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, নাইট্রোজেন অক্সিজেন ফিক্স। তাহলে এখানে কি বলেছিলাম যে অক্সিডেশন স্টেটটা যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি হবে। এই রুলটা তখনই প্রযোজ্য যখন তোমার ওই মেন পরমাণুটা সেম থাকবে। এখানে যেমন নাইট্রোজেন এটা সেম আছে, তাহলে অক্সিডেশন স্টেটটা যত বাড়বে অ্যাসিডিটি তত বাড়বে। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিটির ট্রেন্ড, ক্লিয়ার। তাহলে এখান থেকে বেসিক্যালি এই জিনিসগুলোই জিজ্ঞেস করে, হয়তো ট্রেন্ড দিয়ে দিল, তারপর বলবে যে কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম, এরকম আর কি, হয়েছে। এরপরে বিভিন্ন ধর্মের যে আম্লিক অক্সাইড, উভধর্মীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, এইগুলো দেখবে তোমাদের বইয়ে আছে, আর তার রিয়াকশান দেখবে করা আছে, ঠিক আছে। তাহলে এইগুলো খুব একটা করার দরকার নেই। যদি মনে হয় যে ঠিক আছে ক্যাপাসিটি আছে নিয়ে নিতে পারছি তাহলে করবে, অবভিয়াসলি করবে। তাহলে ধরো আম্লিক অক্সাইড, তাহলে এই যে N2O3, P2O3 এটা হচ্ছে বা এরা হচ্ছে আম্লিক অক্সাইড, কারণ এরা উপর দিকে থাকে আর এদের অ্যাসিডিটি বেশি হয়। আচ্ছা, S2O3 আর SB2O3 এরা হচ্ছে উভধর্মী অক্সাইড।
হয়েছে। তাহলে এই আম্লিক অক্সাইডগুলোর সাথে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া করাও তাহলে ওখান থেকে অ্যাসিড উৎপন্ন হবে। আর এই উভধর্মী অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একরকম যৌগ উৎপন্ন করবে, আর ক্ষারের সাথে বিক্রিয়া করে আর একরকম যৌগ উৎপন্ন করবে। ক্লিয়ার? কারণ ওরা উভধর্মী, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে আর ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। তাহলে ধরো N2O3 আছে, এখানে তুমি জল দিয়েছো আর্দ্র বিশ্লেষণ করাতে, তাহলে ওখান থেকে কী উৎপন্ন হবে? নাইট্রাস অ্যাসিড HNO2 হয়েছে। ধরো ফসফরাস পেন্টঅক্সাইড আছে, ওখানে জল দিয়েছো, কী উৎপন্ন হবে? ফসফরাস অ্যাসিড HPO3। HPO4টা হচ্ছে ফসফরিক অ্যাসিড, HPO3 হচ্ছে ফসফরাস অ্যাসিড। তাহলে এইগুলো ছিল তোমার আম্লিক অক্সাইড। এরপরে উভধর্মী অক্সাইডে যদি তুমি বিক্রিয়া দেখো তাহলে উভধর্মী অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। তাহলে আমি যদি ধরো H2O3 এর সাথে অ্যাসিডের বিক্রিয়া করায়, ধরো HCl, তাহলে এটা তখন কী হিসাবে কাজ করবে? ক্ষারকীয় পদার্থ হিসাবে বা ক্ষারীয় পদার্থ হিসাবে। তখন কি উৎপন্ন হবে? তাহলে এস এর যোজ্যতা কত হয়? +3 হয়, তাহলে AsCl3 উৎপন্ন হলো। আর অক্সিজেন হাইড্রোজেন আছে মানে জল। এরপরে যখন এটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন একটু ঝামেলা করে, হয়েছে। তাহলে এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে কী হিসাবে কাজ করবে? আম্লিক পদার্থ হিসাবে কাজ করবে। তখন কি উৎপন্ন হবে? Na3ASO3 প্লাস জল। তাহলে দেখো অক্সিজেন 3টে আছে মানে -6, সোডিয়াম 3টে আছে মানে +3, তাহলে ওভারঅল কত পড়ে আছে? -3, তাই তো? তাহলে আর্সেনিকটা এখানে -3 হিসাবে আছে, এখানে আর্সেনিকটা +3 হিসাবে আছে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, বুঝলে? তাহলে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখন +3ওয়ালা যৌগ উৎপন্ন করছে, যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন -3ওয়ালা যৌগ উৎপন্ন করছে। হলো? তাহলে এই ক্লাসে এই অক্সাইডগুলোই থাক, নেক্সট ক্লাসে হ্যালাইড গঠন কীভাবে হয় সেইগুলো দেখব।